আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেলের স্টুডিওতে প্রবাসের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব ভিক্টর লিয়াকত এলাহি। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ফাউন্ডার গ্রিন টাচের। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। আমরা কথা বলছিলাম যে আপনার গ্রিন টাচ কি কাজ করে আসলে, যদি শুরুতেই আমরা বলি। আপনাকে অনেক ধন্যবাদ প্রথমেই যে আপনি এখানে আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, এবং আমি ধন্যবাদ জানাই যে যারা এর সাথে জড়িত এই প্রতিষ্ঠানের সাথে, মুগ্ধভাবে ধন্যবাদ জানাই, কারণ চ্যানেল আই যাত্রা অনেক লম্বা। সো কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রিন টাচের পক্ষ থেকে। গ্রিন টাচ আমরা 20 বছর পার করছি। 29শে মার্চ 2005 সালে আমি রেজিস্ট্রেশন করি অস্ট্রেলিয়াতে, তখন নিউ ইয়র্কে, এই আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশনে কাজ করার জন্য। আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন কাজ করতে কেন চাই? আমার স্বপ্ন ছিল 94-95-এ আমি ভাবতাম যে রেড ক্রস 100 বছর পার করলো, অনেক কাজ করলো পৃথিবীতে, মানব কুলে কাজ করার জন্য লম্বা প্রসারের লম্বা লাইনে কি চিন্তা করা যায়। তখন আমি ভাবতাম যে একটা বেটার সেকশনে কাজ করা উচিত। তাই মনে করলাম যে বেটার সেকশন তো আসলে নিউ জেনারেশনের, আগামী গ্লোবাল ওয়ার্ল্ডের জন্য। তা আগামী গ্লোবাল ওয়ার্ল্ডে তো আমি থাকবো না, মারা যাব, তাহলে কিভাবে কাজ করব? তখন আমি ভাবলাম যে তাহলে একটা জায়গায় কাজ করি যেখানে নিউ জেনারেশন যারা আসবে তাদের মাঝে কাজ করি। ভাবলাম তা নিউ জেনারেশন তো আসবে, সে তো অনেক বড় সড়ো ব্যাপার, তা আমি ছোট্ট একটা জায়গায় কাজ করতে পারি কিনা চিন্তা করলাম যে আগামী দিনের ভবিষ্যৎ যারা দেশ পৃথিবীকে ধরে রাখবে, শান্তির প্রতিষ্ঠা বার্তা নিয়ে আসবে, শান্তি প্রতিষ্ঠা করবে, সুন্দর মানুষ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে একজন শিশু যে জন্মগ্রহণ করে। তাই মনে করলাম যে ম্যাটারনাল অ্যান্ড চিলড্রেন অর্গানাইজেশন করি, অর্থাৎ মায়ের গর্ভ থেকে শুরু করে আগামী 19-20 বছর পর্যন্ত বাচ্চাদের তৈরি হয়, এখানে কাজ করি। এরকম একটা চিন্তা থেকে আমি এই গ্রিন টাচ রেজিস্ট্রেশন করি এবং কাজ করা শুরু করি। আপনি তো প্রায় 36 বছরের উপরে প্রবাসে বসবাস করছেন এবং 20 বছরের বেশি সময় ধরে আপনি শিশুদের নিয়ে কাজ করছেন। আপনি বলছেন আপনার প্রতিষ্ঠান এই নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র ছাড়া আর কোন দেশের সাথে কাজ করে? আমরা বাংলাদেশ এবং আমেরিকা এই দুই জায়গায় কাজ করি। নিউ ইয়র্ক বেসিক্যালি ওরকম ব্যাপক পরিসরে কাজ করার যেই সুযোগ সুবিধা এখনো হয়নি, তবে নিরলসভাবে কাজ করছি, চেষ্টা করছি। এবছরে আমরা আরও বেটার কাজ করছি। তো আমাদের আফ্রিকার একটি দেশে আমাদের কানেকশন হয়েছে, আমরা এবছর শুরু করব। সেখানে বাচ্চারা একটু আরও বেশি বঞ্চিত বাচ্চা। আমাদের মেন লাইন, আমাদের লাইন রাস্তাটা হলো আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন, বাট আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন, মানে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করেন, শিক্ষা নিয়ে শান্তির জন্য, পিস অফ দি ওয়ার্ল্ড। এই জন্য গ্রিন টাচের মূল অর্থ হলো গ্রিন টাচ মানে শান্তির উদ্দেশ্যে কাজ করা। এটা আমারই তৈরি করা, আমি আস্তে আস্তে চিন্তা করে মনে করলাম। আপনি দর্শকদের বলবেন একটু ছোট্ট করে যে আসলে শিশুদের নিয়ে কিভাবে কাজ করেন বা আপনার এই কার্যক্রমের সাথে কিভাবে মানুষ যুক্ত হতে পারে বা যুক্ত হয়? দেখেন মইনুল সাহেব, বাংলাদেশের প্রেক্ষাপট একরকম। এখন বাংলাদেশে যদি আপনি উত্তরায় যান, আপনি যদি গুলশানে যান, আপনি যদি ঢাকার বিভিন্ন বস্তিতে যান, মোহাম্মদপুরে যান, বিভিন্ন জায়গায় যান, ঢাকা, গাজীপুর, অন্যান্য জায়গায়, সাভার, বিভিন্ন জায়গায় যান, সেখানকার মানুষের জীবনযাত্রা একরকম। এবার যশোর যান, যদি আপনি খুলনা যান, মাগুরা যান, কুড়িগ্রাম যান, রংপুরে যান, সেখানকার একরকম। তো সেখানকার পরিবেশ একরকম, আমেরিকার পরিবেশ আর একরকম। আমেরিকায় যদি জ্যাকসনাইটে আপনি আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মতো আমার মতো যারা কাজে যায়, দেখবেন বাবা সকালে কাজে গেছে, সন্ধ্যায় আসছে, মা আবার সন্ধ্যায় চলে গেছে, আবার মা সকালে গেছে বা বাসায় আসছে, তখন বাবা আবার রাতে গাড়ি চালাতে চলে গেছে। এরকম লাইফ আছে। এবং যারা যে পয়সা নিয়ে আসছে $5,000 এবং $3,000, তা দিয়ে কোনো রকম সংসার চলে, তারা ভালো জায়গায় পড়াইতে পারে না তাদের বাচ্চা। তা আমরা এখানে হোম ওয়ার্ক হেল্পে কাজ করি নিউ ইয়র্কে। এটা আমরা মনে করেছি যে এখানে হেল্প করে আপনার সন্তানটিকে যদি আমরা একটু নিতে পারি, হেল্প করতে পারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল ওয়েলফেয়ার যে সাবজেক্টগুলি আছে, বা আর্টিস্ট বা ড্রামা ওয়ার্কশপ, এই সেই বাংলাদেশি কালচার, আমাদের সুন্দর কালচারগুলো শেখাতে পারি, দেন আপনি কমফোর্ট ফিল করবেন এবং মনে করবেন। আর আপনি অনেক সময় অনেক টাকা দিয়ে খরচ করে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন যে অনেক টাকা নেয়, $5,000 নেয়,
বা $12,000 নেয়। আমরা নামে মাত্র একটু কাগজ কলম 6 মাসের একটা ফি দিয়ে আমরা ফ্রি টিউটোরিয়াল হোমওয়ার্কে হেল্প করি আমাদের ছাত্ররা। সেই এটা কি শুধু আপনি নিউ ইয়র্কেই করেন না অন্য অন্য স্টেটেও করেন যুক্তরাষ্ট্রে? না, আমরা নিউ ইয়র্কেই করি, আমরা অন্য জায়গায় যেতে পারিনি এখনো, সেভাবে আমাদের পরিসর গড়ে ওঠেনি। আমরা অ্যাস্টোরিয়া, তারপরে জ্যাকসন হাইট, সানিসাইড, উডসাইড, আমরা জামাইকাতে, আর আমরা ইদানিং শুরু করছি আমরা লং আইল্যান্ডের একটা জায়গায় ছোট করে। বাংলাদেশে তো অনেক সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, তাদের নিয়ে আপনারা কাজ করেন কিনা? দেখেন, সুবিধা বঞ্চিত বলতে আমাদের বাংলাদেশে কিছু কানেকশন আছে। নাম্বার 1, আমাদের কুড়িগ্রাম একটা কানেকশন আছে, বগুড়া মুকামতলা একটা আমাদের স্কুল আছে, গাজীপুরে আমাদের জোনাকি নামে একটা প্রতিষ্ঠান আছে, মাগুরায় আমাদের মুক্তি মঞ্চ নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের যশোর আছে কয়েকটা। সব মিলে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে। আমাদের স্টাইল হলো, পড়াশুনোর স্টাইল হলো নিউ জেনারেশনের যদি কম্পিউটার অ্যান্ড ইংলিশ মিডিয়াম না, ইংলিশ ভাষা, এই দুটো বিষয় নিয়ে কাজ করেন। আমাদের টার্গেট এন্ড কাজ একদম সলিড। কিভাবে এই কাজটা আপনারা করেন, মানে শিশুদের কিভাবে আপনারা সম্পৃক্ত করেন আপনাদের? আমাদের স্কুল আছে, স্কুলে কি সরাসরি আসে নাকি আপনারা আপনাদের প্রচারণার মাধ্যমে বা যারা অভিভাবক রয়েছেন অভিভাবকদের সাথে যোগাযোগ করে আপনারা শিশুদের নিয়ে আসেন কিনা? এখন ওয়েল কানেকশন, লেটস সে আমাদের, আমি ধরেন এক সপ্তাহ পরে বাংলাদেশে যাব, আমার খিয়াই প্রোগ্রাম আছে রোহিঙ্গা ক্যাম্পে। আমরা রোহিঙ্গা ক্যাম্পে আমি নিজে 3 বার গেছি, 3 বার আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছি। খিয়া কুতুপালং এখানে গেছি, আমাদের বাচ্চারা ছিল, সেখানে আমরা দেখছি প্রেগনেন্ট উইমেনদের দেখছি। আমাদের মাগুরায় মুক্তি মঞ্চ, সেখানে প্রতিষ্ঠান আছে, প্রায় 350 বাচ্চা আছে। আমাদের উড়াতে আমাদের গাজীপুরে, সেখানে আমাদের বাচ্চারা পড়ে। তো এই কানেকশনগুলো এখন এভরি ডে আই হ্যাভ কানেকশন উইথ দ্য পিপল। ডক্টর নাসরিন, উনি বাংলাদেশ ব্যাংকে কাজ করেন, আমেরিকাতে আসা দেওয়া করেন, উনি আমাদের ইয়ের সাথে জড়িত। ডক্টর শহীদ মঞ্জু, যিনি সলিমুল্লাহ সাহেবের সাথে প্রোগ্রাম করেন ঢাকায় বিভিন্ন সময়। আমারও প্রোগ্রাম আছে যেখানে যে সাহিত্য চর্চা হয়, কোথায় যেন একটা আমাকে গত 2 দিন আগে বলছেন। তো এই কানেকশনগুলো আমাদের এখন হয়ে গেছে। আমার এখন ডেলি কানেকশন, আই হ্যাভ গুড কানেকশন, গুড কমিউনিকেশন। পথ শিশুরাও কি আপনার এই প্রোগ্রামের আওতা? নো, আমাদের পথ শিশু না, আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন। আমাদের একটা, যারা যে প্যারেন্টসরা শিখাইতে চায় পারে না, এরকম প্যারেন্টসদের এবং ফ্যামিলিদেরকে আমরা অ্যাডাপ্ট করি। বা সেক্ষেত্রে তো এই আপনাদের এই যে মেসেজ, এটা নিশ্চয়ই অভিভাবকদের কাছে পৌঁছাইতে হয় যাতে করে আপনারা এই ধরনের সহযোগিতা করেন শিশুদের শিক্ষার ক্ষেত্রে। সেরকম কি আপনারা আপনাদের ভলান্টিয়ার নিয়োগ করা আছে না কিভাবে করেন এই কাজটি আপনারা? এটা তো আমাদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি জানেন। তাছাড়া আমাদের গ্রিন টাচের পক্ষ থেকে যে কানেকশনগুলো হয়েছে, অত্যন্ত সুন্দর ইউনিটগুলো, হাবের মতো আমরা প্রত্যেকে জড়িত, এবং আমরা এটা বুঝে শুনে এটাকে যে এক্সপ্যান্ডিং করা, যেটুকু পারবো সেটুকু করবো, এবং কম করব কিন্তু পারফেক্ট করবো। লেটস সে আপনার 10 জন প্যারেন্টস আমাদের সাথে থাকবে, তারা জানবে, তারা বুঝবে, এবং তারা সিগনিফিক্যান্টলি বুঝতে হবে যে আমরা কি করতেছি, আমাদের প্রজেক্ট কি, আমাদের প্ল্যান কি। তো এইরকম আমাদের 10, 15, 20, 30 জায়গায় যোগাযোগ হয়ে গেছে, এবং আরও বাড়ছে এটা। তো আমরা চিন্তা করতে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ বাড়লি তো হবে না। মানুষ জানলো আমি অনেক কিছু, লিয়াকত, ভিক্টর ইলাহি, দিসেন্দার বাংলাদেশে কাজ করছে সবাই, আজকেও 1-2 জন প্রস্তাব দিয়েছে কাজ করার জন্য। কিন্তু ঘটনা আছে যে আমরা কাজ করি সাবধানে, ভেরি ভেরি কেয়ারফুল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যে আপনি দীর্ঘদিন প্রবাসে, 36 বছরের বেশি সময়, আপনার প্রবাসের জীবন শুরুটা কেমন ছিল এবং আপনি এখন একজন সফল ব্যক্তি, আমি বলবো সফল প্রবাসী বলবো, সেক্ষেত্রে যদি আপনার জীবনের শুরুর গল্পটা একটু বলেন, প্রবাস জীবনের শুরুটা বলতে আসলে একটা কথা বলি, যেটা প্রায় বলি, সেটা হলো যে যদি তুমি সর্বোচ্চ আসনে উঠতে চাও তাহলে সর্বনিম্ন থেকে শুরু করো। আর একটা ইংরেজিতে কথা আছে যে ওয়েল বিগান ইজ হাফ ডান। আর আরবিতে একটা জিনিস শিখছি যখন আমরা মাদ্রাসায় পড়ি, ইন্নামাল আমালু বিনিয়াতে, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমি 20 বছর করছি, মানুষ চিন্তা করলে অবাক হয়ে যায়, হাউ কাম ইউ জাস্ট স্টেডি ওয়ার্কিং বিহাইন্ড গ্রিন টাচ। যখন আমি চিন্তা করি, আমাদের ওখানে গেলে আপনি যদি যান এখন দেখবেন ওয়ালে আমার জার্নি ফ্রম 2008 থেকে শুরু করে সব লাগানো ডকুমেন্টেশন। দেন আপনি একটু নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন যে 2009 সাল 8-9 সাল থেকে এখানে ডেকোরেশন, 2005 সাল 6 সাল না 6 সাল থেকে আছে। 5 সাল আমি হারিয়ে ফেলেছি, আমার একটা ক্যামেরা ছিল, ক্যামেরাটা আমি লস করছি।
ওর ভিতরে ছিল ডকুমেন্ট। চেষ্টা করা মানুষ আপনি, আমি অনেক কথা বলতে চাই না, আমি চেষ্টা করা মানুষ। তো যখন আসছি তখন কাজ খুঁজে বের করছি, যখন কাজ করে খুঁজে বের করছি তখন মনে করছি পয়সা কোথায় বেশি, বলছে ইয়েলো কাপে। যখন ইয়েলো কাপ ট্রেনিং গেছে তখন 2জন বাঙালি ছিল, আমি ছিলাম, আর একজন বাঙালি ছিল হ্যাক লাইসেন্স করার সময় ম্যানহাটনে 14 স্ট্রিট অ্যান্ড 6 অ্যাভিনিউতে। তো এইবার শুরু বুঝেন তাহলে 4 মাসের মাথায় লাইসেন্স বানাইছি। এবং ব্রঙ্কসে এক আলী ভাই, 3 ভাই ছিল, একজন ট্রেন চালাইতো তখনকার সময় 90 সালে। আলী ভাই আমার ড্রাইভিং শিখাই দিয়েছিলেন। আমি বললাম আলী ভাই আমার ড্রাইভিং শেখান, ও পাস হয়ে যাবে। একটা পরীক্ষা দিয়েছি, পাস হয়ে গেছে, রোড টেস্ট পাস, হ্যাক লাইসেন্স বানাইছি। সেপ্টেম্বরে ইয়েলো কাপ নিয়ে ম্যানহাটনে ঢুকছি। তার আগে চাকরি খুঁজে বের করেছি। আপনার মতো এরকম আরও যারা আছে তারা হোপ দেছে, কিন্তু পরে বললাম যে হোপ দেছে কিন্তু তাদের অ্যাবিলিটি লিমিটেড, কাজ দিতে পারবে না। তখন কাজ খুঁজে রাস্তায় রাস্তায় কাজ খুঁজে, আই এম লুকিং ফর এ জব, আই এম লুকিং ফর এ জব। আপনার কাছে গেছি লুকিং, বা আপনি একটা রেস্টুরেন্টের মালিক, হয়তো বলছেন নো ওপেনিং অ্যাভেলেবেল রাইট নাও, এভাবে খুঁজে বের করছি। তা আমরা যারা এই যে কষ্টের সময়টা আপনি পার করেছেন, এখন যে অবস্থায় আছেন, এখন যারা বাংলাদেশ থেকে আসেন প্রবাসে নতুন করে তাদের জীবন গড়তে, তাদের জন্য কি আপনাদের কিছু করণীয় আছে বা করেন কিনা আপনারা? আমি তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। এটা আপনার ব্যক্তি জীবনের কথা বলছি, একজন প্রবাসী হিসেবে আরেকজন প্রবাসীর জন্য আসলে করার যে জবের জন্য আসছে, নতুন বাংলাদেশ থেকে আসছে। আর বিশেষ করে তরুণদের যখন পাই আমি, তখন আমার আনন্দে বুক ভরে যায়। যেমন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আসছে আমার ওখানে হেল্প করে, সে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আসছে, সে পড়ে অত্যন্ত মেধাবী, তো সে আমাকে গ্রিন টাচে হেল্প করে। তো তাদেরকে বলি তারা যেন পিছনে পড়ে না থাকে, কারণ আপনার লেভেলটা আসবে কখন, যখন আপনি আইডিয়া দিতে পারবেন যেই লেভেলে কাজ করো, ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস। যদি আপনি এটা লিড না দিতে পারেন তাহলে আমাদের জেনারেশন পিছনে পড়ে থাকবে। আমি চাই বাংলাদেশের নিউ জেনারেশন সঠিক ইনফরমেশন পাক। এবং আমার কাছে একজন আসলে আমি বাচ্চাদের সবাই বলি, ডোন্ট থিঙ্ক $1,000,000, থিঙ্ক $1,000,000,000, and don't looking billion and million. Be a good person for the nation, for the human being, for the world. একজন ভালো মানুষের পৃথিবীতে খুবই প্রয়োজন, একজন হেল্পফুল মানুষের খুবই প্রয়োজন, খুবই খুবই প্রয়োজন। আপনি মইনুল সাহেব, আপনার একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত অত্যন্ত দরকার। সোশ্যাল মিডিয়ার যুগে দেখেন অনেক কিছু হইতেছে, মানুষ সময় লস করে ফেলছে, ওয়েস্ট করতেছে। আমরা গ্রিন টাচের পক্ষ থেকে কাজ করব বাংলাদেশে এবং এখানে প্রজেক্ট নামাবো একটা, সময় 1 মিনিট নষ্ট করো না, ভালোবাসো আরেকজনকে হেল্প করো, তাদের কাজে লাগবে, নিজে কিছু করো, এই টাইপের। একজন সফল উদ্যোক্তা হিসেবে তরুণ যারা এখন উদ্যোক্তা হতে চায় বা নতুন উদ্যোক্তা যারা হতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? দেখেন, উদ্যোক্তা হওয়া উচিত। উদ্যোক্তা ছোট ছোট উদ্যোগ, যেমন আমি একজন উদ্যোক্তা। আমি বুঝি নাই, আগে কম্পিউটার বুঝতাম না। আমি যখন প্রথম আসি তখন বুঝি নাই। টুলু ভাই উনি ফিজিসিস্ট ছিলেন, কানেকটিকাটে দেখা করতে গেলাম টুলু ভাই আর নিনু ভাবির সাথে। বললো এখন তুমি কি ভর্তি হয়েছো, কোথাও পড়াশোনা করবা? আমরা টুলু ভাই কি বলেন, আমি তো বিএ পাস, আমি আর কি পড়বো। এখন আমি আজকে কম্পিউটার ক্লাস শেষ করলাম, আজকে অটোমেশন কাল করাবে, আজকে মার্কেটিং কিভাবে করতে হয়, সফটওয়্যার টেস্টিং ইঞ্জিনিয়ারিং। আমি এমসিএসসি পড়েছি, এখানে লাগোডিয়া কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোনোটা মানে স্টাইলিশ হয়নি। বাট এডুকেশন অন্যরকম একটা স্টিয়ার্স, অন্যরকম আপনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা বড় মানুষ হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই বললেই চলে। এই জন্য উদ্যোক্তা আপনি এডুকেশন হতে পারেন, উদ্যোক্তা আপনি ছোট ছোট উদ্যোক্তা হন, বড় হওয়ার দরকার নেই। ওই যে বললাম না, বড় যদি হতে চাও ছোট হও আগে, সর্বোচ্চ আসনে যদি উঠতে চাও সর্বনিম্ন থেকে শুরু করো। আমি একটা স্বপ্ন দেখি, আমার এখানে দেখলাম মাদার তেরেসার ছবি, আমার ঘরে যেখানে ঘুমাই মাদার তেরেসার ছবি। আমার দেশের জেনারেশন, আমরা তখন এখানে ছিলাম, এখন প্রচুর লোক ইয়াং জেনারেশন, 3 জেনারেশন চলছে, ইয়াংদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, ওয়ার্কশপ, ড্রামা ওয়ার্কশপ। 2025 আমরা আমাদের একটা ইউনিট কাজ করতেছে, এটা আমরা 2025 সালে অর্গানাইজ করতেছি। 21 জুন আমাদের উদ্বোধন, এবং 2026 সালে আমরা ব্যাপক একটা জায়গায় পৌঁছাবো, এটা আমাদের প্ল্যান। ইনশাল্লাহ পৌঁছাবোই। ওই ডু অর ডাই, আমরা যখন কোনো প্ল্যান করি প্ল্যান্ট, এবং আমরা ফিজিবিলিটি চিন্তা করি। সবার পিছনে আমি থাকি, সবাই যখন কথা বলে আমি চিন্তা করি যে এরা পারবে কি পারবে না,
ফাইন্যান্স কোথায়? আজকে যেমন আমার ওয়ার্কশপের বাজেট তৈরি হলো, কোথা থেকে আসবে আমি সব শুনলাম, তারপর আমি জানি কি হবে, গুড প্ল্যান করি আমরা। তরুণদের নিয়ে আমার একটা স্বপ্ন আছে আমেরিকাতে বড় একটা প্রোগ্রাম করে মেসেজ দেবো আমেরিকাতে, সাউথ এশিয়ান কমিউনিটিকে নিয়ে, তার ভিতরে বাংলাদেশ লিড দেবে। হার্ভার্ড থেকে আসবে, কলম্বিয়া থেকে আসবে, ইয়েল থেকে আসবে, সিডনি থেকে, সব জায়গাতে আমি স্টুডেন্ট নিয়ে আসবো। প্রায় 40-50 জন স্টুডেন্ট থাকবে, তারা গান গাবে, তারা গিটার বাজাবে, তারা বলবে যে কীভাবে বেটার এডুকেশন করতে হয়। স্টাইভেসন, ব্রুকলিন টেক, তারপরে ব্রঙ্ক সায়েন্সে যেতে হয়, কলম্বিয়াতে যেতে হয়, বিভিন্ন ভালো ভালো এডুকেশন, হার্ভার্ড পর্যন্ত যেতে হয়, আমাদের নিউ জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য, সচেতন করা। এক্সপ্লোর আমি করতে চাই, নিউ ইয়র্কে এক্সপ্লোরিং করতে চাই। লেটস গেট এডুকেশন, গুড এডুকেশন অ্যান্ড বি এ গুড পারসন। খুবই ভালো উদ্যোগ, এটা খুবই ভালো উদ্যোগ। আপনি এই যে প্রবাসের জীবন আপনার কাটছে, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগছে আপনি শুরু থেকে এখন পর্যন্ত, মানে বড় ধরনের কি কি চ্যালেঞ্জ আপনি আসলে মোকাবেলা করেছেন? বড় চ্যালেঞ্জ বলতে চ্যালেঞ্জ তো ডেইলি চ্যালেঞ্জ আছে, এভরিডে চ্যালেঞ্জ। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি মনে হয় ভুল করিস, আবার ঘুম থেকে বেরিয়ে যখন ঘুরঘুর করে মনে করি যে না আজকে কিছু একটা হোক, আল্লাহকে স্মরণ করি। যেদিন সব থেকে কষ্ট থাকে, পয়সা থাকে না, বা মনে করে যে আজকে $10,000 লাগবে বা $200 লাগবে, বা স্যান্ডউইচের পয়সা থাকে না, সেই দিন তো একটু টেনশন থাকে। কিন্তু এসে দেখা গেল 200 টাকা আয় হয়ে গেল, বা একজন এসে বললো ভাই আমার এই কাজটা করে দেন, বা 3 বছরের ট্যাক্স করিনি, সে বললো যে ভাই, আমি বললাম যে 3 দুগুণে 6, 7, 800 টাকা দেওয়া লাগবে, 200 টাকা দিয়ে 300 টাকা 500 টাকা দিয়ে দিল। আরেকটা জিনিস আমার কাছে পৃথিবীতে সব থেকে হ্যাপি লাগে, মৃত্যু। সবচেয়ে সুন্দর জিনিস মৃত্যু আমার। এটা আমি আমার ছেলেকে বলে রাখি, আমার 2 ছেলে, যে আমি মৃত্যু হলে ইজিভাবে নেব, এবং আমার দাফন করবো, তবে আগের সবাই শখ করবো না, আস্তে করে বলবো তুমি তো নাই। এবং সব থেকে যে, কারণ তার কাছ থেকে এসেছি, তার কাছে যেতে হবে, থেকে আনন্দের পৃথিবীতে আর কিছু নাই। দ্যাট ইজ আই এম প্রিপেয়ার টু গো এনি টাইম। এবং যেদিন চলে যাবো আমার কাছে 2 ঘন্টা পরে চলে যাবো, বা 10 বছর পরে চলে যাবো, আই ডোন্ট ফিল দ্যাট মাচ ডিফারেন্ট। এবং যেদিন পাচ্ছি, যেমন আজকে শ্রেষ্ঠ কাজটুকু করে গেলাম, আপনার সাথে যেই টক করলাম, এটাই আমার শ্রেষ্ঠ টক। প্রতিদিন ইন্সপায়ার হয়ে, প্রতিদিন একজন এরকম উদ্যোক্তা বা এরকম নতুন কিছু করতে আপনি পছন্দ করেন প্রতিদিন। আমি একটা ধারায় আছি, আমি শিশুদের নিয়ে কাজ করি, এটা আমার কাছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমি এটা ভুলে যাই না। আর নতুন কিছু করা আমি একটু অ্যাম্বিশাস মনে হয়, একটু ভুল হয়ে যায়, ওইটা আমি আলোচনা করছি না। ভুল তো সবারই হয়, ভুল তো হবে, কিন্তু আমি তো একটা মেজর রাস্তা ছেড়ে দেইনি, যেটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত এখন লাইটিং দেখি। আপনি এই যুক্তরাষ্ট্রে কাজ করেন, বাংলাদেশেও কাজ করেন, জি। আপনি কোথায় কাজ করে বেশি কমফোর্ট মনে হয়, বাংলাদেশে না যুক্তরাষ্ট্রে? বাংলাদেশে। সেখানে এই যে রাজনৈতিক এত প্রতিবন্ধকতা বা নানামুখী রাজনৈতিক পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা পড়তে হয়েছে? অ্যাকচুয়ালি তো আমরা সুখে দুঃখে এবং পরিবেশের কারণে আমরা এফেক্টেড কম বেশি। ঝড়ে যদি পড়ি, তাহলে ঝড়ের ভিতরে আমিও পড়বো, আপনিও পড়বেন। সুতরাং বাংলাদেশ সকল এনভায়রনমেন্ট, ভালো এবং মন্দ দুটোই আমরা জড়িত। তো ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। একটু খারাপ না হলে ভালোটা ভালো লাগে না। আর আমার তো রাস্তা ছোট্ট একটু, যখন বাচ্চাদের দেখি রাস্তায় দাঁড়ায় যায়। এখানে বাচ্চারা পারে, ডাইভার্সিটিতে একটা লোক মারা গেছিলো, আপনারা জানেন। চ্যানেল আয়ের মাধ্যমে আমি বলতে চাই, যারা ডাইভার্সিটি ক্রস করবেন ব্রডে, ভেরি কেয়ারফুল। একজন লোক ইঞ্জিনিয়ার মারা গেছিলেন, মাগুরায় বাড়ি, সামান্য বলে ওখানে একটা ট্রাক আছে, ট্রাকটা যদি রিমুভ করা যায় কোনোভাবে, চ্যানেল আয়ের মাধ্যমে সকল দর্শক, সকল বাংলাদেশিদের বলতেছে, ওখানে মা বোনেরা বাচ্চাদের নিয়ে যায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ ওখানে ট্রাক থাকে, একটা ট্রাক তারা জাইরো বিক্রি করে, ওই লাইটটা যখন গ্রিন থাকে, এই পাশের লাইটটা গ্রিন থাকে, ওইটা রেড হয়ে যায়, তখন জোরে টান দেয়, দিলে যে কোনো মানুষ চাপা পড়তে পারে, আরও 2-1 মারা যেতে পারে। আমি চাই না জ্যাকসনাইডে কেউ ক্ষত হোক, বিক্ষত হোক, মারা যাওয়া তো দূরের কথা। আমি এই জায়গাটা মাঝে মাঝে দাঁড়াই থাকি যখন আমি আসা যাওয়া করি, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, নিশ্চয়ই প্রবাসীদের এই তথ্য থেকে উপকৃত হবেন প্রবাসী যারা রয়েছেন। দর্শক, আজকে এ পর্যন্তই। প্রবাসের কথা অনুষ্ঠানে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।